মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও দুজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫, জারিফের মরদেহ হস্তান্তর। খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ জেএসএস সংঘর্ষ, বেশ কয়েকজন হতাহতের শঙ্কা। পুলিশে কোনো পরিবর্তন নেই মন্তব্য ফখরুলের, ভাড়া করা লোক দিয়ে দেশ চালানো সম্ভব কিনা প্রশ্ন। নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, প্লাবিত উপকূলের কিছু এলাকা, খুলনা বরিশালে ভারী বৃষ্টির শঙ্কা। তৃতীয় দিনে গড়ালো থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত, ভোরে ত্রাত প্রদেশে হামলা নমপেনের। মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও দুজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩৫। সকাল ৯:১০ জারিফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সপ্তম শ্রেণীতে ইংলিশ ভার্সনে পড়ত সে। এরই মধ্যে জারিফের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আজ মারা যান ৩২ বছর বয়সী অফিস সহকারী মাসুমাও, তবে তার মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন তিনজনের অবস্থা সংকটাপন্ন। এদিকে রবি ও সোমবার ছুটি ঘোষণা করেছে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল জানান, শিক্ষার্থীরা এখনও মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত সময়ের মধ্যে তাদের স্কুলে এনে কাউন্সেলিং করা হবে। এ বিষয়ে আরও জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, ইতিমধ্যে আজকে আরও দুজন মৃত্যুর কাছে হার মেনেছে, এছাড়া আহতদের কি অবস্থা জানাবেন? সুস্মিতা, আজকে কিন্তু দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একজন শিক্ষার্থী জারিফ রায়হান, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আর আরেকজন হচ্ছেন মাসুমা, তিনি অফিস সহকারী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের। কিছুক্ষণ আগে, এখন থেকে কিছুক্ষণ আগে, অর্থাৎ 12টার পরে জারিফ রায়হানের যে পরিবার, তারা জারিফ রায়হানের মরদেহ এই বার্ন ইনস্টিটিউট থেকে তারা গ্রহণ করেছেন এবং সেটি উত্তরার উদ্দেশ্যে রওনা হয়েছেন। অর্থাৎ উত্তরার 12 নম্বর সেক্টরের যে খালপাড় জামে মসজিদ রয়েছেন, সেখানে এই শিক্ষার্থী জারিফ রায়হানের জানাজা অনুষ্ঠিত হবে। এটি তার পরিবার যখন তার লাশটি গ্রহণ করে নিয়ে যায় উত্তরার উদ্দেশ্যে, তখন তারা এটি নিশ্চিত করেছেন। সুস্মিতা, এই জারিফ রায়হানের গ্রামের বাড়ি রাজবাড়ির সদর উপজেলার শ্রীপুরে। আসলে এই আজকে বিকেলে বাদ আসর তার জানাজা উত্তরার খালপাড় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তার শরীরের আসলে 40% পোড়া ছিল এবং আজকে এই দুইজনের মৃত্যুর পর এখনও 3জন রোগী শঙ্কায় রয়েছেন, তারা আইসিইউতে রয়েছেন এবং দুইজনের মৃত্যুর পরে এখন এখানে মৃতের সংখ্যা দাঁড়ালো 17 জনে এবং এখানে চিকিৎসা নিচ্ছেন 38 জন রোগী। এবং সুস্মিতা, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে মাসুমা, যিনি মারা গিয়েছেন সকাল 10টার পরে, আসলে তার শরীরের অধিকাংশই পোড়া ছিল, তার শরীরের 90% পোড়া ছিল এবং তার মরদেহ হস্তান্তর করা হবে। আগে জারিফ মারা গিয়েছিলেন, তার মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং তার এই মুহূর্তে মাসুমার মরদেহ এখানে রয়েছে এবং সেটি নির্দিষ্ট যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া সম্পন্ন করার পর মাসুমার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সুস্মিতা। মাহবুব, আপনাকে ধন্যবাদ। বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাহবুবুর রহমান, জানাচ্ছিলেন আহতদের খবর। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। খাগড়াছড়ি জেলার নারায়ণছড়ি দীঘিনালা এলাকায় জেএসএস ও ইউপিডিএফ এর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রাত থেকে চলে সংঘর্ষ পর্যন্ত বেশ কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন ফয়সাল হোসেন। দর্শক, এই মুহূর্তে আমরা খাগড়াছড়ির দীঘিনালা এলাকাতে আছি। গতকাল রাত থেকে ইউপিডিএফ এবং জেএসএস এর মধ্যে এখানে বেশ কয়েকবার গোলাগুলির আওয়াজ পেয়েছে এখানকার যারা স্থানীয় তাদের সাথে আমরা কথা বলেছি। সংঘর্ষ হয়েছে, বেশ কয়েকজন নিহত হয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে এখানকার প্রত্যক্ষদর্শীরা বলেছেন। তবে নিহতের সংখ্যাটি এখনই স্পষ্টভাবে বলতে পারছে না এখানকার সেনাবাহিনী বা এখানকার যারা পুলিশে কর্মরত আছেন বা বিজিবির সদস্যরা। তারা বলছেন যে মরদেহ তারা খোঁজার চেষ্টা করছেন, তারা এখন পর্যন্ত ক্লিয়ার না যে কতজন মারা গিয়েছেন। তবে গুলির শব্দ কিন্তু রাতের থেকেই শোনা যাচ্ছে এবং পুরো
এলাকাটিতে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল খাগড়াছড়ির দীঘিনালা এলাকা থেকে সর্বশেষ পরিস্থিতি। পুলিশে কোনো পরিবর্তন নেই, এখনও দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তারা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরও সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই। পুলিশ তো সেই পুলিশ না যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে, কারণ তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল। দেশ বিদেশ থেকে ভাড়ায় আনা কিছু ব্যক্তি দিয়ে দেশ চালানো যায় কিনা তা নিয়ে প্রশ্ন রেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লবের প্রত্যাশা প্রাপ্তি নিয়ে জিয়া পরিষদের আলোচনা সভায় তিনি বলেন, রাতারাতি সব সংস্কার করা সম্ভব না, সংস্কার হতে হবে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে। আর পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ তাদের পছন্দসই নেতা নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। কতগুলো বৈঠক করে আপনার সংস্কারের কত বিষয় নিয়ে এসে জনগণকে দিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার হতে হবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ হলো ভোটারদের আস্থা ফিরিয়ে আনা, সেই সাথে রয়েছে এআই এর অপব্যবহার মোকাবেলা। খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগে দেখা যাচ্ছে ওনার নিজের না, এবং ওনার কণ্ঠস্বরও ওনার নিজের না, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে ওনার চেহারাটাও বানিয়ে দিয়েছে, ওনার কণ্ঠস্বরটাও জুড়ে দিয়েছে। এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে এখন। এবারে জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন রক্তে ভেজা জুলাই। পুলিশের গুলি যখন জুলাই অভ্যুত্থানের আন্দোলনকারীদের দমাতে পারেনি, তখন তুলে নিয়ে গুম করার চেষ্টা করেছে শেখ হাসিনার আজ্ঞাবহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারী পুরুষ কেউই বাদ যায়নি ভয়াল থাবা থেকে। ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে অন্য বন্দীকে শারীরিক নির্যাতন করে দেখানো হয় ভয়ভীতি। এরপরও লাভ হয়নি, নেভানো যায়নি জুলাইয়ের আগুন। মোর্শেদ হাসিবের রিপোর্ট। 26 তারিখে আমাকে আব্দুল কাদের ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমাদের সিনিয়র সব লিডার অ্যারেস্ট, আপনি মোস্ট সিনিয়র, আপনাকে ঢাকায় আসতে হবে এবং আপনাকে আসলে টেক ওভার করতে হবে। আমি সর্বশেষ আমার ভাই বোন মায়ের সাথে একটু দেখা করতে চেয়েছিলাম, সেজন্যে আমি আমবাগানের বাসায় যাই আর কি। এবং তখন আমার ভাই বললেন, তুমি এতদিন পরে আসছো, একটু ভালো খাবার দাবার কিনে আনি, তুমি এখন হুট করে চলে যাও না। আমি তখন কাপড় চোপড় গুছাচ্ছিলাম, তো ওই খাবারটা উনি আনেন এবং এটা খেতে গিয়ে আমার দেরি হয় 1-1.5 ঘন্টা, ওই কারণে আমি অ্যারেস্ট হই মূলত। আর কবে বাড়ি ফেরা হবে সেই ভাবনায় একটিবার, হয়তো শেষবারই মা ভাই বোনের সাথে দেখা করতে গিয়েছিলেন সেদিন। মৃত্যুর জন্য আমি অ্যারেস্ট হওয়ার আগেই থেকেই প্রস্তুত ছিলাম, পরিস্থিতি যেদিকে যাচ্ছিল আর কি। আর ভেতরে থাকা অবস্থায় তো নিশ্চিত ছিলাম যে যদি সফল না হয় তাহলে আমাদের আসলে ফেরা হবে না। কিন্তু শিকারীর মতো ওত পেতে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাত থেকে রেহাই মেলেনি। পায়ে 17 তারিখে গুলি লাগে, গুলি বলতে ছড়রা গুলি। পরিস্থিতি যদি অনুকূলে না থাকতো আমাদের কয়েকজনকে হয়তো বা ক্রস ফায়ার দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, যেহেতু বাইরে ব্যাপক একটা গন্ডগোল চলছিল। আদালতে নিয়ে যাওয়ার সময় হয়তো বা কোনো একটা স্টেজ কিছু একটা করে আমাদের হয়তো ক্রস ফায়ার দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। দিনটি 24-28 জুলাই জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে। আন্দোলনের মেরুদণ্ড ভেঙে দিতে সোমবার সে সময় গুম নির্যাতনের পথ বেছে নেয় হাসিনা সরকার। এখানে আমরা দেখতাম যে রিমান্ড দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে এবং রিমান্ডে বারবার জিজ্ঞাসাবাদের জন্য বের করে নিয়ে যাওয়া হয় এবং সুস্থ মানুষ বের করে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে যখন তাকে ফেরত দেওয়া হয় তার অবস্থা খুবই জঘন্য থাকে, বাজে একটা অবস্থা সিচুয়েশন করে তাকে ফেরত পাঠানো হয় অত্যাচার নির্যাতন করে। সেখানে ইন্টারেস্টিং একজন ছিলেন যিনি
যাকে অ্যারেস্ট করে আনা হয়েছিল শুধুমাত্র ছাত্রদেরকে পানি খাওয়ানোর অপরাধে। তিনি রাস্তায় পানি বিলাচ্ছিলেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সামনে সারি জুলাই যোদ্ধা আহমেদ সামরান 18 জুলাই শরীর জুড়ে রাবার বুলেট নিয়ে ছুটে গিয়েছিলেন হাসপাতালে। পরে চিকিৎসা না পেয়ে নিজেকে আড়াল রাখেন ভিন্ন স্থানে, কিন্তু স্বৈরতন্ত্রের গোয়েন্দারা সেদিন ছাড়েনি তাকেও। 28 তারিখ বিকালে উত্তরা পশ্চিম থানা থেকে 2 গাড়ি পুলিশ আসে আর কি, আনুমানিক 10 থেকে 15 জন হবে। এসে তাদের সাথে করে নিয়ে যায় পশ্চিম থানায়। সেখানে রাত 11টা পর্যন্ত ছিলাম। ওই সময় তারা বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে। তারপর রাত 11টার দিকে তারা আমাকে আবার আরেকবার ওসি রুমে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে চোখ বেঁধে রাখে আর কি। এরপর রাত আনুমানিক 12টা-1টা হবে। তখন তারা আমাকে গাড়িতে করে নিয়ে যায় মিন্টু রোড ডিবি কার্যালয়ের ওখানে। সেখানে সিটিটিসিতে আমাকে রাখে। সামরানের প্রবল আগ্রহ ছিল বিদেশে পড়ালেখা করার, কিন্তু একমাত্র ছেলেকে দূরে যেতে দেয়নি মায়ের মন। গুম যখন হই আর কি, আম্মু অনেকটা গিল্ট ফিল করতো যে আম্মু দেয় নাই দেখে আমার এই অবস্থা আর কি, আমি গুম হয়েছি। এটা ডিবি অফিসে সামরানকে নির্যাতন করেই কেবল ক্ষান্ত হয়নি হারুন বাহিনী, তার চোখের সামনে নির্মম নির্যাতন করা হয় কয়েকজনকে। আমি দেখেছি আর কি, বেশ কয়েকজনকে মানে এমনভাবে টর্চার করা হয়েছে বা ইলেকট্রিক শক দিয়ে পা পুড়ায় ফেলছে। 16 বছরের একটা ছেলে ছিল, ওকে মানে এত আঘাত করছিল, ও কখনো মানে ডান দিক থেকে বাম দিক ফিরতে পারতো না, আবার বাম দিক থেকে ডান দিক ফিরতে পারতো না, এত বেশি নির্যাতন করেছিল। জুলাইয়ের গুমের শিকার হয়েছিলেন নারী আন্দোলনকারীরাও, যাদের দেখানো হয়নি ন্যূনতম সৌজন্যতাও। গুম হওয়ার সেই অভিজ্ঞতার কথা বলছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম। ওই এক সপ্তাহে মোটামুটি আমার ধারণা হয়ে গিয়েছিল যে কতখানি ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে, যে টর্চারের মধ্যে দিয়ে বছরের পর বছর গুমকৃত ব্যক্তিদের যেতে হয়েছে। আয়নাঘরে নৃশংসতা কেমন সেটার কিছুটা আন্দাজ হয়েছে। 16 বছরে ভিন্নমতের উপর বল প্রয়োগ করা গুমের কৌশলটা বুমেরাং হয়েছে 24 জুলাইয়ে। শতডরে তাবাসসুমরা যেন হয়ে উঠেছিল আরো সাহসী। প্রতি বছর কিছু মানুষ এমনি এমনি হারিয়ে যেত, প্রতি বছর কিছু মানুষ এমনি এমনি বাসা থেকে বের হয়ে আর কখনো ফিরে আসতো না, নদীতে লাশ খুঁজে পাওয়া যেত। এরকম অনেক ঘটনা ঘটেছে। সে তুলনায় আমি বলবো তাবাসসুম অনেকটাই লাকি। অনেক অল্পের ওপর দিয়ে হয়েছে, আরও হয়তো অনেক বেশি ভয়ঙ্কর কিছু আমার সাথে হতে পারতো। আরিফ সোহেল আর তাবাসসুম হয়তো ফিরে এসেছেন, কিন্তু ফেরা হয়নি 2009 থেকে 24 সালের মধ্যে গুম কত শত মানুষের। হারিয়ে গেছেন চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল আলম সহ নাম না জানা অনেকে। তাই তো নতুন বাংলাদেশে গুম কমিশনের খাতায় অভিযোগ উঠেছে 1850টি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। সময় হলো বিরতির, ফিরছে একটু পর। নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর, প্লাবিত হয়েছে উপকূলের বেশ কিছু এলাকা। স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পাওয়ায় ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন চরে থাকা ঘরবাড়িতে উঠেছে পানি, ডুবে গেছে ইলিশা লঞ্চ ঘাটের পল্টন। পটুয়াখালীর পৌর এলাকা ছাড়াও বাউফল, গলাচিপা, রাঙাবালি ও মির্জাগঞ্জের অন্তত 17টি গ্রামের বসতবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। কয়েকটি স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। কুতুবদিয়ার বেশ কিছু চরাঞ্চলে পানি ঢুকেছে। এদিকে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে খুলনা ও বরিশালে। চট্টগ্রাম ও কক্সবাজার সহ পার্বত্য এলাকায় রয়েছে পাহাড় ধসের শঙ্কা। এ বিষয়ে আপডেট জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে MK রানা এবং কক্সবাজার থেকে আজিম নিহাত। শুরুতেই যেতে চাই পটুয়াখালীতে MK রানার কাছে। রানা, জানাবেন যে সেখানে জোয়ারের পানি ঢুকে পড়েছে, এখনকার পরিস্থিতি। সুস্মিতা, আপনার জানিয়ে রাখি যে লঘুচাপের প্রভাবে কিন্তু গতকাল থেকে যে জোয়ারের পানি কিন্তু পটুয়াখালীর যে নদ নদীগুলো রয়েছে সেগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কিন্তু পটুয়াখালীর যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেই নিম্নাঞ্চল সহ কিন্তু যে সকল এলাকায় বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ ছিল, সেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ কিছু কিছু জায়গায় সেই ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে কিন্তু রাঙ্গাবালী উপজেলার যে বেশ কয়েকটি পয়েন্টে এবং পটুয়াখালী পৌরসভার, আমি যেখানে দাঁড়িয়ে আছি 9 নং ওয়ার্ডের, সেখানে কিন্তু আপনার আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে বেড়িবাঁধ
উপচে কিন্তু আসলে পানি লোকালয়ে ঢুকে পড়ছে, ফলে কিন্তু পানিবন্দী হয়ে পড়ছে পটুয়াখালী পৌরসভার প্রায় কয়েক হাজার মানুষ। এর ফলে কিন্তু সাধারণ মানুষের সাধারণ যে জীবনযাত্রা সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। এর বাইরে পটুয়াখালীর যে কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছে সেই সৈকতের 0 পয়েন্ট সহ যে ডিসি পার্ক নামক যে পার্কটি নতুন করে করা হয়েছে 4.5 কোটি টাকা ব্যয়, সেটিও কিন্তু বেশ অনেকটা অংশ কিন্তু ভেঙে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গেছে। সুস্মিতা, এর বাইরে কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে এই নিম্নচাপ বা এই লঘুচাপের প্রভাব যতদিন না কাটবে হয়তো আরো 2-3 দিন এরকম পরিবেশ থাকতে পারে। সুস্মিতা, এই ছিল প্রোটোকল থেকে সর্বশেষ। এম কে রানা, আপনাকে ধন্যবাদ। আজিম নিহাদ কক্সবাজারে আছেন, জানাবেন সেখানকার আবহাওয়ার অবস্থা। এখানে গতকাল রাত থেকেই মূলত ভারী বৃষ্টি হচ্ছে, আজকেও থেমে থেমে বেশ কয়েক দফায় বৃষ্টি হয়েছিল। আমি এই মুহূর্তে যেখানটায় আছি এটি সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টের ঠিক উত্তর পাশের একটি অংশ। এখন কিন্তু ভাটার টাইম, এই ভাটার টাইমেও এই ভাটার সময়েও জোয়ারের পানি ডিঙিয়ে এখন আমরা যেটি দেখতে পাচ্ছি সমুদ্রের পানি যে জিও টিউবগুলো বসানো হয়েছে সেগুলো ডিঙিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে। এবং জোয়ারের সময় সকাল 11টার দিকে আমরা যেটি দেখেছিলাম যে জোয়ারের পানি তীব্রতা বৃদ্ধি পাওয়ার ফলে এই পুরো জায়গাটি ভেঙে গেছে এবং এখানে বেশ কিছু ঝাউ গাছ ছিল যেগুলো ইতিমধ্যে উপড়ে পড়েছে। এখান থেকে শুরু করে আমরা যেটি জানতে পেরেছি নাজিরার টেক পর্যন্ত বিভিন্ন পয়েন্টে এভাবেই ভাঙন সৃষ্টি হয়েছে এবং ফলে সমুদ্রের বিশাল অংশ জুড়ে জিও টিউব ডিঙিয়েও বেশ কিছু জায়গায় তীব্র ভাঙন হয়েছে, সেখানে ফলে বেশ কিছু স্থাপনা ঝুঁকির মধ্যে পড়েছে। এর পাশাপাশি আমরা কুতুব দিয়ে খবর নিয়েছি, সেখানকার লোকজন যেটি জানিয়েছে আলী আকবর ডেইল সহ বেশ কিছু জায়গায় যেখানে বেড়িবাঁধের ভঙ্গুর অবস্থা ছিল সেখান থেকে পানি প্রবেশ করে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানে বেশ কিছু মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছে। কীভাবে মেরিন ড্রাইভেও সেখানে প্রতি বছরের মতো এবারও কিছুটা ভাঙন তৈরি হয়েছে, ফলে সেখানেও পানি প্রবেশের আশঙ্কা দেখা দিচ্ছে। তবে সন্ধ্যার দিকে যখন জোয়ারের তীব্রতা আবারও বাড়বে তখন আরও বেশি এই জায়গাগুলোতে ভাঙন সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং এই সময়ে সমুদ্রে কাউকে গোসল করতে না নামার জন্য লাইফগার্ড এবং বীজকর্মী সহ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। তারপরেও তাদেরকে কোনোভাবেই আসলে থামানো যাচ্ছে না সমুদ্রে ঝুঁকিপূর্ণভাবে গোসল করা থেকে। এ ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম নিহাদ, আপনাকে ধন্যবাদ। নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়া কিছুটা বিরূপ, সে বিষয়ে আপডেট দিচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সময় হলো আরও একটা বিরতির, সাথেই থাকুন।